আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। যেমনটা গতকাল বলছিলাম যে আজকে আমরা দেখব কিভাবে আইএলটিএস এর রাইটিং এর বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা খুব সহজে আহ, এবং নির্ভুলভাবে ইংরেজি করতে পারি, ইংরেজিতে লিখতে পারি। তার আগে আমি একটু শেয়ার অপশনটা একটু শুরু করে দিই। অনেকেই আসলে আইএলটিএস এর রাইটিং নিয়ে একটু ঝামেলার মধ্যে আছেন। বিশেষ করে অনেকের মক টেস্টের খাতা যখন আমরা দেখি, প্রায় দেখি যে তারা লিসনিং, স্পিকিং, এমনকি রিডিংয়ে ভালো করতে পারলেও রাইটিংয়ে তাদের প্রত্যাশা অনুযায়ী স্কোর করতে পারে না। অনেকে আছেন যারা কোর্স করে ফেলেন, তারপরেও শুদ্ধ করে আইএলটিএস এর রাইটিং টাস্ক ওয়ানের সেন্টেন্সগুলো আসলে লিখতে পারেন না, ওভারঅল লিখতে পারেন না, কম্প্যারিজন করতে পারেন না, ডাটা ডেসক্রাইব করতে পারেন না। তো তাদের কথা চিন্তা করেই আসলে, এবং এক্সেল ইনস্টিটিউটের শিক্ষার্থী যারা বিভিন্ন ব্যাচে ক্লাস করেন, তাদের সবার কথা চিন্তা করেই আসলে এই লাইভটি করা, এবং এটা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে করার চেষ্টা করব। সাউন্ড ঠিক আছে? ওকে, ওকে। হ্যাঁ, তো আইএলটিএস এ আসলে শুরু করি আমরা পুরো রাইটিং এর পুরো টাস্কটা নিয়ে, রাইটিং এর মডিউলটা নিয়ে। আমরা জানি আসলে বাংলাদেশে আইএলটিএস এর পরীক্ষাটা শুরু হয় লিসনিং দিয়ে, তারপরে এটা প্রায় 30 মিনিটের, তারপরে হচ্ছে রিডিং 1 ঘন্টা, তারপরে হচ্ছে রাইটিং 1 ঘন্টা। তো দেখা যায় যে রাইটিং মডিউল শুরু করার আগেই আরও 2টি মডিউল আমাদের শেষ হয়ে যায়, এবং তারপরে হচ্ছে আমরা যখন রাইটিং পরীক্ষা বা মডিউল দিতে বসি, এর আগে অলমোস্ট আমরা সবাই এক্সস্টেড অবস্থায় থাকি। তো এটা অনেক কষ্টসাধ্য একটা বিষয়। তো সেইখানে আমরা জানি 2টা টাস্ক থাকে, একটা হচ্ছে টাস্ক 1 আর একটা হচ্ছে টাস্ক 2। একটা টাস্ক 1 আর একটা হচ্ছে টাস্ক 2। ক্লিয়ার আছে আসলে করি? একটা টাস্ক 1 আর একটা হচ্ছে টাস্ক 2। এখন সেইখানে আমরা যদি দেখি যে টাস্ক 1-এ হচ্ছে 20 মিনিটস, আমরা জানি 20 মিনিটস, আর টাস্ক 2 হচ্ছে 40 মিনিটস। তো টাস্ক 1-এ আসলে যা করতে হয় সেটা হচ্ছে একটা রিপোর্ট রাইট করতে হয়। তারা আসলে একটা ছবি দিবে বা একাধিক ছবি দিবে, ইমেজ দিবে। এই ইমেজের মধ্যে কিছু ইনফরমেশন থাকবে, সেগুলো আমাদেরকে কি করতে হবে, উপস্থাপন করতে হবে। আমি আসলে ক্লাসে সবসময় যেভাবে উদাহরণটা দিই সেটা হচ্ছে, আমরা ক্রিকেট খেলা দেখি। অনেক সময় দেখা যায় যে টি টোয়েন্টি খেলা আপনি পুরো সময়টা দেখেন নাই, কিন্তু তারপরে যখন এরকম গ্রাফিক্যাল কোনো বিষয় দেওয়া থাকে, যেটাতে আমরা দেখতে পারি 20 ওভারে কোন টিমের রান রেট কেমন ছিল, ওটা দেখে আসলে আমরা পুরো 20 ওভারের চিত্রটাই বুঝতে পারি। পুরো খেলা না দেখলেও আপনি কিন্তু বর্ণনা করতে পারবেন 20 ওভারের কোথায় কি ঘটেছে, কখন উইকেট গেছে, কখন রান রেট বেশি ছিল, কোন টিম কখন রান রেটে পিছিয়ে ছিল। আবার একটা প্লেয়ারের রানের পরে আসলে এরকম গুল, এরকম চিহ্ন দেওয়া থাকে, এটাকে আমরা বলি পাই চার্ট। সেটা দিয়ে আসলে আমরা বুঝতে পারি সে কোন দিকে কত রান করেছে, কোন দিকে তার রানের পার্সেন্টেজ বেশি ছিল, কোন দিকে কম ছিল। আবার অনেক সময় এইরকম করে বার চার্ট দেওয়া থাকে, ওভার বাই ওভার, সোজা করে। এটা দেখে আমরা বুঝতে পারি আসলে কোন ওভারে 5 রান পেয়েছে, কোন ওভারে 7 রান পেয়েছে, কখন মেইডেন গেছে। আবার পয়েন্ট টেবিল দেওয়া থাকে একটা টুর্নামেন্টের বিভিন্ন টিমের, ওটা দেখে আমরা বুঝতে পারি টোটাল কয়টা টিম খেলেছে, কে উইন করেছে, কতটা জিতেছে, কতটা হেরেছে, কতগুলো ড্র করেছে, টোটাল পয়েন্ট কত, রান রেট কত। তো এটা যেমন আমরা বিশ্লেষণ করতে পারি। তো আইএলটিএস রাইটিং আসলে ঠিক সেম জিনিসই, আমরা যা দেখব তাই আসলে লিখব। এখান থেকে আসলে আমাদের আমরা যদি বলি তাইলে আমাদের যেটা আমরা দেখছি আসলে শুধু সেটাই দিব, কোনো পার্সোনাল ওপিনিয়ন জানতে চাই না। তো যাই হোক, আমরা এখন মনিটরে আমাদের একটা ছবি দেওয়া আছে।
আশা করি আপনারা এটা দেখতে পাচ্ছেন। ছবিটাকে আমি একটু বড় করি, বেশি বড় হয়ে গেছে মতো। হ্যাঁ, এখন দেখেন এই যে ছবিটা এখন আমরা দেখছি, এরকম একটা গ্রাফ পরীক্ষা আসছে। তো আমাদের আসলে ধাপগুলো কি কি লেখার আগে প্রথমে হচ্ছে আমরা যেটাকে বলি আন্ডারস্ট্যান্ডিং। আমরা আসলে বোঝার চেষ্টা করব এখানে কি বলা হয়েছে, কি করতে বলা হয়েছে। তারপরে আমরা প্ল্যানিং করব, আন্ডারস্ট্যান্ডিং, তারপর হচ্ছে প্ল্যানিং, তারপরে হচ্ছে রাইটিং, এবং সব শেষে যেটা সেটা হচ্ছে আমাদের প্রুফ রিডিং, কোথাও ভুল টুল হয়। তো আন্ডারস্ট্যান্ডিং, আমি যদি আসলে গ্রাফ বলেন, পাই চার্ট বলেন, টেবিল বলেন বা মাপ বলেন, আমি যদি নাই বুঝি তাহলে আসলে কি লিখব। তো লেখার ক্ষেত্রে আমরা এই স্টেপগুলো ফলো করতে বলি। প্রথমে আপনি একটা ইন্ট্রোডাকশন লিখেন, তারপরে একটা ওভারভিউ দেন, তারপরে আপনি ফিচার প্যারাগ্রাফ দুইটা দেন, বা কখন তিনটাও আপনি দিতে পারেন, এটা আপনার ডেটার উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, এরকম একটা গ্রাফ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখছি এখানে আসলে কি বিষয় নিয়ে কথা বলা আছে। আমরা আসলে যেহেতু আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তো সেই ক্ষেত্রে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো পুরো আলোচনা যদি আপনি থাকেন শেষ পর্যন্ত, আশা করি আপনি আইএলটিএস এর রাইটিং টাস্ক ওয়ানের প্রয়োজনীয় সেন্টেন্সগুলো আপনি সহজেই লিখতে পারবেন। তো এখানে এইটা যে বিষয়টাতে গ্রাফের ক্ষেত্রে আমরা যেমন করে বলি, আপনি উপর নিচ ডান বাম আগে দেখবেন। তো উপরে দেওয়া আছে পপুলেশন গ্রোথ, এবং একটা টাইম পিরিয়ড দেওয়া আছে 2000 থেকে 2020। তার মানে আমাদের এই বিষয়টা পাস্টের বিষয় নিয়ে কথা বলেছে। এবং এই দিকে আছে, আমরা দেখছি বিভিন্ন ইয়ারের কথা বলা আছে। এই দিকে আমাদের পপুলেশনের কথা বলেছে মিলিয়ন আকারে। তার মানে 2000 সালে এত মিলিয়ন পিপল ছিল। 2000 আমরা দেখছি 2005-এ এত মিলিয়ন পিপল, 80 মিলিয়ন পিপল এই ইয়ারে ছিল। এইখানে আমরা দেখছি 2015 সালে এত মিলিয়ন পিপল ছিল, 120-এর চেয়ে কম, আবার 110-এর চেয়ে বেশি, 115-16 এরকম। একই রকম করে একদম সর্বশেষ যেটা 2020 সাল, সেখানে আমরা দেখছি যে 140-এর উপরে, 140 মিলিয়নের উপরে মানুষজন ছিল। তার মানে এখানে আমরা যদি এক কথায় বলি এটা, তাহলে 2000 থেকে 2020 সালের মধ্যে জনসংখ্যায় একটা উল্লেখযোগ্য, আমরা কি দেখছি, একটা ট্রেন্ড দেখছি, উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। এখন কথা হচ্ছে এটা কিভাবে লিখবো। এটা আমরা অ্যাটলিস্ট আজকে আমরা দুটি মডেল দেখবো কিভাবে লেখা যায়। তাহলে 2000 থেকে 2010 সালের মধ্যে পপুলেশন এর কি ঘটেছে, আমরা দেখছি হ্রাস ঘটেছিল না বৃদ্ধি ঘটেছিল? অবশ্যই বৃদ্ধি ঘটেছিল। তো এটা কিভাবে ইংরেজি করতে হবে, তো শুরুতে আমরা দেয়ার দিয়ে বাক্য দিয়ে তৈরি করার একটা কৌশল শেখাবো। তো 2000 থেকে 2020 সালের মধ্যে জনসংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছিল। তো এই কথাটাকে যদি আমি ইংরেজি লিখতে চাই, তাহলে শুরু করব দেয়ার দিয়ে। তাহলে এটার ক্ষেত্রে আমরা বললাম, তাহলে বৃদ্ধি ঘটেছিল দেয়ার। দেয়ারের পরে যেহেতু দেয়ার দিয়ে বাক্যটা শুরু করব, তাইলে আমাদের টু বি ভার্ব যেটা সেটা হবে ওয়াজ, দেয়ার ওয়াজ। এরপরে আমরা একটা আর্টিকেল দিব, দেয়ার ওয়াজ এ কি ঘটেছিল, উল্লেখযোগ্য বৃদ্ধি। দেয়ার ওয়াজ এ উল্লেখযোগ্য বৃদ্ধি। আচ্ছা, আমরা জানি বৃদ্ধি এখানে নাউন ফরম্যাটটা ইউজ করতে হবে, দেয়ার যেহেতু আছে। আচ্ছা, তো বৃদ্ধি, কিন্তু তার আগে একটা অ্যাডজেক্টিভ আছে উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য ইংরেজি আমরা বলতে পারি সিগনিফিক্যান্ট। তাহলে দেয়ার ওয়াজ আ সিগনিফিক্যান্ট, দেয়ার ওয়াজ আ সিগনিফিক্যান্ট বৃদ্ধি। বৃদ্ধি ইংরেজি হচ্ছে রাইজ ইউজ করতে পারি, ইনক্রিজ ইউজ করতে পারি। দেয়ার ওয়াজ আ সিগনিফিক্যান্ট ইনক্রিজ। তাই এইখানে উল্লেখযোগ্য বৃদ্ধি, এটা হচ্ছে সিগনিফিক্যান্ট ইনক্রিজ। তাহলে দেয়ার ওয়াজ আ সিগনিফিক্যান্ট ইনক্রিজ, এবং সাবজেক্ট যেটা দেয়ার দিয়ে যখন বাক্য তৈরি করব এটা শেষে নিয়ে আসবো। এই সিগনিফিক্যান্ট ইনক্রিজটা কোথায় ঘটেছিল, জনসংখ্যায়। তার মানে ইন জনসংখ্যা, ইন দা পপুলেশন, ইন দা পপুলেশন। তাহলে আমরা দেয়ার ওয়াজ আ সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন দ্য পপুলেশন। আচ্ছা, এখন টাইমটা বাকি রয়ে গেল 2020 থেকে 2020 সালের মধ্যে। 2000 থেকে 2020 সালের মধ্যে, এটা অনেকভাবেই লেখা যাবে, আমরা বিটুইন দিয়ে করছি। বিটুইন 2000 and 2020, 2020, এটা আমরা ফ্রম দিয়ে যদি করতাম তাহলে বলতাম ফ্রম 2000 to 2020। তাহলে এই যে বাক্যটা আমরা করলাম, দেখেন পপুলেশন গ্রোথের উপরে একটা বাক্য ছিল। একটা বাক্য 2000 থেকে 2020 সালের মধ্যে জনসংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছিল। তো
এটাকে আমরা দেয়ার দিয়ে দেয়ারের স্টাইলে যদি লিখতে চাই তাহলে সহজেই আমরা লিখতে পারি। প্রথমে দিব দেয়ার, তারপরে যেহেতু বৃদ্ধি ঘটেছিল ফার্স্ট, তাইলে এটা আমরা ইজ না বলে বলবো ওয়াজ, দেয়ার ওয়াজ। এরপরে আমরা আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন এই ফরম্যাটে লিখবো। একটা আর্টিকেল আসবে এ, যেহেতু একটি উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছিল। পুরো ট্রেন্ডটা আমরা বলছি। উল্লেখযোগ্য মানে হচ্ছে সিগনিফিক্যান্ট, নোটিসেবল, কনসিডারেবল, আমরা এরকম একটা কিছু বললাম আর কি। আমরা বলছি সিগনিফিক্যান্ট, দেয়ার ওয়াজ আ সিগনিফিক্যান্ট বৃদ্ধি, ইংরেজি ইনক্রিজ, রাইজ, গ্রোথ, এইরকম নাউন ইউজ করতে পারি। সাবজেক্ট আমরা পরে নিয়ে আসবো, ইন দ্য পপুলেশন বিটুইন 2000 and 2020। এখন এটা যদি উল্টাটা হইতো, 2000 থেকে 2020 সালের মধ্যে জনসংখ্যা উল্লেখযোগ্য হ্রাস ঘটেছিল বা হ্রাস পেয়েছিল, তখন আমরা বলতাম দেয়ার ওয়াজ এ সিগনিফিক্যান্ট হ্রাস। হ্রাস মানে হচ্ছে এখানে আমরা বলতাম ডিক্রিজ ইন দ্য পপুলেশন বিটুইন 2000 and 2020। তো আমরা এই দেয়ারের সাহায্যে এই বাক্যটা করলাম। এটা ছাড়া যদি আমরা বাক্যটা লিখতে চাই তাহলে আরেকটা ভাবে আমরা বাক্য লিখতে পারি সাবজেক্ট ভার্ব এটা অনুযায়ী। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে 2000 থেকে 2020 সালের মধ্যে উল্লেখ, তাহলে আমি আগের বাক্যটাকে একটু নিচে দিয়ে দিই। 2000 থেকে 2020 সালের মধ্যে জনসংখ্যা উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছিল। কে বৃদ্ধি পেয়েছিল, কি বৃদ্ধি পেয়েছিল? জনসংখ্যা। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে জনসংখ্যা। তাহলে আমরা বললাম দ্য পপুলেশন, আর বৃদ্ধি পেয়েছিল, বৃদ্ধি পাওয়া হচ্ছে ইনক্রিজ, যেহেতু ভার্ব ইনক্রিজ, এটা পাস্ট, বৃদ্ধি পেয়েছিল, তাহলে হয়ে যাবে ইনক্রিজ। তাহলে দি পপুলেশন ইনক্রিজ, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব, তারপরে আমরা নিয়ে নিব অ্যাডভার্ব। কেমন করে, কি বৃদ্ধি নিয়ে কোনো বাড়তি তথ্য দেওয়া আছে নাকি, কিভাবে বৃদ্ধি পেয়েছিল উল্লেখযোগ্যভাবে, তাহলে এখানে আমরা বলতে পারি সিগনিফিক্যান্টলি, সিগনিফিক্যান্টলি। আচ্ছা, আমরা তাইলে বললাম দি পপুলেশন ইনক্রিজ সিগনিফিক্যান্টলি। টাইম যেটা দেওয়া আছে 2000 থেকে 2020 সালের মধ্যে, এখান থেকে আমরা কপি করে এটা দিয়ে দিলাম বিটুইন 2000 and 2020, বিটুইন 2000 and 2020। তাইলে এইখানে আমরা দেখলাম এই একই সেন্টেন্স আমরা দুইভাবে লেখা শিখলাম। একটা হচ্ছে দেয়ার দিয়ে, একটা দেয়ার ছাড়া। 2000 থেকে 2020 সালের মধ্যে জনসংখ্যা উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছিল। এই বাক্যের সাবজেক্ট কোনটা, কি নিয়ে কথা হচ্ছে? জনসংখ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, দি পপুলেশন। এরপরে কি লাগবে আমাদের? ভার্ব, বৃদ্ধি ঘটেছিল। তাহলে এইটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম নিতে হবে। ইনক্রিজ থেকে আমরা নিলাম, ইনক্রিজ থেকে ইনক্রিজ, অনেক কিছু ইউজ করা যাবে। রাইজ যদি চাই তাহলে ইউজ করবো, রাইজের পাস্ট ফর্ম রোজ। আমরা আপাতত এইটা ইউজ করছি, ইনক্রিজ। তাহলে দি পপুলেশন ইনক্রিজ, কেমন করে বৃদ্ধি পেয়েছিল? সিগনিফিক্যান্ট, উল্লেখযোগ্য হারে। ভার্বের পরে আমরা অ্যাডভার্ব ইউজ করছি এই ফরম্যাটে। তাহলে উল্লেখযোগ্যভাবে সিগনিফিক্যান্টলি। টাইমটা কত? এখানে যেহেতু আর কোনো বাড়তি ডাটা দেওয়া নাই, 2000 থেকে 2020 সালের মধ্যে বিটুইন 2000 and 2020। কিন্তু সেম বাক্যটাকে আমি যদি দেয়ার দিয়ে তৈরি করতে চাই তাহলে প্রথমে নিব দেয়ার, তারপরে যেহেতু পাস্ট তাহলে আমরা নিব ওয়াজ, তারপরে একটা আর্টিকেল দিলাম, তারপরে একটা অ্যাডজেক্টিভ, তারপরে ওইখানকার নাউন। ইনক্রিজের নাউনও কিন্তু ইনক্রিজ, তাহলে দেয়ার ওয়াজ এ সিগনিফিক্যান্ট ইনক্রিজ। সাবজেক্ট আমরা পরে নিয়ে আসবো ইন দ্য পপুলেশন বিটুইন 2000 and 2020। আশা করি আপনারা এই সেন্টেন্সের গঠনটা বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা দেখছি কিভাবে আইএলটিএস এর রাইটিং মডিউলের সেন্টেন্স খুব সহজেই আমরা বাক্য শুদ্ধভাবে এবং নির্ভুলভাবে লিখতে পারি অনায়াসে। এবার আমরা আরেকটি আমি আসলে কমেন্টগুলো একটু পরে পড়ার চেষ্টা করছি। রেজাউল আলম লিখেছেন, ওয়ান অফ মাই ফেভারিট টিচার্স। থ্যাংক ইউ রেজাউল। নীলু লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনাদের কমেন্টগুলো ইনশাল্লাহ আমি পড়বো। এখন আরেকটা বাক্য আপনাদের সামনে, আরেকটা ইমেজ এখানে আপনাদের সামনে দিয়েছি। এটা একটা লাইন গ্রাফ। এখানে আসলে আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এখানে দেখেন একটা সেলস ট্রেন্ড দেওয়া আছে, যেখানে হেডলাইনে দেওয়া আছে উইথ শার্প ডিক্লাইন ইন ডিসেম্বর। জাস্ট এই ঘটনাটাকে সংক্ষেপে বলেছে যে সেখানে ডিসেম্বর মাসে সেলসের একটা মারাত্মক পতন হয়েছে। আমরা এখানে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এই 4 মাসে একটা সেলস রিপোর্ট দেখছি। আমরা দেখছি এখানে ইউনিটের কথা বলা আছে। সেপ্টেম্বরে যা সেল ছিল অক্টোবরে তা বেড়ে গিয়েছিল, নভেম্বরে একটু কমেছে, কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়টা জুড়ে মারাত্মকভাবে কমে গিয়েছিল। তার মানে একটা অস্বাভাবিক পতন হয়েছিল এবং এটা আমরা বলছি তীব্র পতন হয়েছিল। তাই এখানকার ঘটনা যেটা, সেটাকে আমরা যদি বলি যে এখানে
তীব্র ডিসেম্বরে বিক্রয়ে তীব্র পতন হয়েছিল। এই বাক্যটা আমি যদি শুধু এতটুকু বর্ণনা করতে চাই, আমি যখন ফুল আনসার লিখতে যাব তখন তো ডেফিনেটলি সব সময়টাকেই লিখবো। আমি শুধু কিভাবে সেন্টেন্স লিখতে হয় সেই কৌশলটা আজকে দেখাচ্ছে। আইএলটিএস এর বিভিন্ন কোর্সগুলোতে যেটা হয় আসলে আমার লম্বা এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি দেখেছি, আইএলটিএস এর কোর্সগুলোতে আসলে এক্সাম স্কিলটাই বেশি শেখানো হয়। তা আপনি জানেন আপনার এখানে আইএলটিএস ভালো করার জন্য আপনার দুটো স্কিল জরুরি। ল্যাঙ্গুয়েজ স্কিলটা জরুরি, এক্সাম স্কিলও জরুরি। আপনার খুব ভালো ল্যাঙ্গুয়েজ স্কিল আছে কিন্তু এক্সাম স্কিল নাই, তাহলে আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী স্কোর করতে পারবেন না। আবার আপনি এক্সাম স্কিল একদম মুখস্থ করে ফেলছেন কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল নাই, তাও ভালো করতে পারবেন না। তাহলে আপনার দুটাই জরুরি, ল্যাঙ্গুয়েজ স্কিল অবশ্যই জরুরি এবং তারপরে এক্সাম স্কিল। তো এই জন্য আমরা এখন ল্যাঙ্গুয়েজ স্কিলটার সাপোর্টের জন্য আসলে এই আলোচনাটা করছি। এবং আমাদের প্রতিষ্ঠানেও আমরা আসলে বিভিন্ন কোর্সের শিক্ষার্থীদেরকে ক্লাসের বাইরে, কোর্সের নর্মাল ক্লাসের বাইরেও আমরা আমাদের রাইটিং কেয়ার আছে, সেখানে এই বিষয়গুলো আমরা হাতে কলমে ধরে ধরে শিখিয়ে থাকি। তো যেহেতু বিভিন্ন ব্যাচে অনেকেই থাকেন, সবাইকে একই সময় আমরা অ্যাকোমোডেট করতে পারি না, এর জন্যই আসলে অনলাইনে এটা দেয়া। বা অনেকেই কোর্স করে ফেলেছেন, বাসায় বসে আছেন, সামনে পরীক্ষা দেবেন, তাদের জন্য আসলে এই সেশনটা না, যাতে তারা আর একটু সব একটু মানে রিভাইজ করে ফেলতে পারে বিষয়টাকে। তো এখানে আমরা দেখছি সেলসের এইখানে যে ঘটনাটা ঘটেছে, সেলসের একটা তীব্র পতন হয়েছিল। এই সেন্টেন্সটা কিভাবে লিখবো? আমরা বাংলা লিখে দিয়েছি ডিসেম্বরে বিক্রয়ে তীব্র পতন হয়েছিল। তো আমরা জানি এই ধরনের ঘটনা আমরা দুইভাবে লিখবো, একটা হচ্ছে দেয়ার দিয়ে আর একটা হচ্ছে দেয়ার ছাড়া। তো দেয়ার দিয়ে যদি লিখি তাহলে কি দাঁড়ায় সেটা একটু দেখি। আচ্ছা, ডিসেম্বরে বিক্রয় তীব্র পতন হয়েছিল, এই কথাটাই আমরা ইংরেজিতে লিখবো। তাইলে এটার জন্য আমরা দেয়ার দিয়ে যদি বলি তাহলে দিলাম দেয়ার, তারপরে যেহেতু এটা আমরা বলেছি পতন হয়েছিল, অতীতের একটা কথা বলছি, তাহলে দেয়ার ওয়াজ। আচ্ছা, এ দেয়ার ওয়াজ আর কি ঘটনা ঘটেছে? তীব্র পতন। এখানে আমরা অবশ্যই নাউন ফরম্যাটে ইউজ করবো পতন, আর এর আগে হচ্ছে তীব্র, ইংরেজি হচ্ছে আমরা এখানে দিলাম শার্প। তাহলে দেয়ার ওয়াজ আ শার্প, দেয়ার ওয়াজ আ শার্প পতন। পতন ইংরেজি আমরা কি বলতে পারি? ডিক্লাইন। দেয়ার ওয়াজ আ শার্প ডিক্লাইন, দেয়ার ওয়াজ আ শার্প ডিক্লাইন। ডিক্রিজ বলতে পারেন, ড্রপ বলতে পারেন, ফল বলতে পারেন। তাহলে দেয়ার ওয়াজ শার্প ডিক্লাইন। আচ্ছা, এবং দেয়ার দিয়ে ইউজ করলে সবসময় মনে রাখতে হবে যে সাবজেক্টটা আমরা শেষে ইউজ করব। তাহলে দেয়ার ওয়াজ আ শার্প ডিক্লাইন, কিসের মধ্যে এটা হয়েছিল? সেলসে, ইন সেলস। দেয়ার ওয়াজ আ শার্প ডিক্লাইন ইন সেলস। আর সময়টা একদম শেষে রেখে দিলাম ডিসেম্বরে, ইন ডিসেম্বর, ইন ডিসেম্বর। আপনি চাইলে বাক্যের শুরুতে ইন ডিসেম্বর দিয়ে বাক্যটা শুরু করে তারপরে কমা দিয়ে আপনি বলতে পারেন দেয়ার ওয়াজ আ শার্প ডিক্লাইন ইন সেলস। তো দেয়ার দিয়ে এখন এখানে যদি আমরা বলতাম ডিসেম্বরে বিক্রয় তীব্র উত্থান হয়েছিল, তাহলে আমরা বলতাম দেয়ার ওয়াজ এ শার্প উত্থান। উত্থান ইংরেজি ইনক্রিজ বা রাইজ। দেয়ার ওয়াজ এ শার্প ইনক্রিজ ইন সেলস ইন ডিসেম্বর। কিন্তু এই লাইন গ্রাফে আমরা এখানে দেখেছি যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে তীব্র পতন। তাহলে দেয়ার ওয়াজ আ শার্প ডিক্লাইন ইন সেলস ইন ডিসেম্বর। এটাকে যদি আমরা আরেকটি মডেলে ইংরেজি করতে চাই, একটু আগে যেটা বলেছিলাম, আমি যে উদাহরণ হিসেবে বলি যেটা আইডির মডেলে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব মডেলে, তখন আমরা এটাকে এই বাক্যের সাবজেক্টটা কি সেটা আমাদেরকে বের করতে হবে। ডিসেম্বরে বিক্রয়ে তীব্র পতন হয়েছিল, তাহলে সাবজেক্ট হচ্ছে বিক্রয়, বিক্রয়ে ইংরেজি হচ্ছে আমাদের সেলস। তাইলে এইখানে যদি এটাকে আমরা নিই সেলস, তারপরে সাবজেক্টের পরে আমরা নিয়ে নিব ভার্ব। পতন ইংরেজি হচ্ছে পতনের ভার্ব হচ্ছে ডিক্লাইন, তাহলে ডিক্লাইন থেকে কি হয়ে যাবে? ডিক্লাইন, সেলস ডিক্লাইন। সাবজেক্ট ভার্ব, এরপরে আমরা নিয়ে নিব অ্যাডভার্ব। কেমন করে পতন হয়েছিল? তীব্রভাবে পতন হয়েছিল, তারপরে শার্প থেকে হয়ে যাবে শার্পলি, sharply. তাহলে সেলস ডিক্লাইন্ড শার্পলি, সময়টা কখন? ইন ডিসেম্বর। আর যদি ডাটা আমরা ইউজ করতাম কত থেকে কত, তাইলে হয়তো আমরা এখানে বলতে পারতাম যে ফ্রম 110 to 60, এটা আমরা ইউজ করতাম। আমরা আপাতত ওইটা আমরা ফোকাস করছি না। আমাদের আজকের যে লার্নিং ফোকাস সেটা হচ্ছে আমাদের সেন্টেন্স মেকিং এর উপর আমরা জোর দিচ্ছি, কিভাবে সহজে আমরা অ্যাকুরেট সেন্টেন্স তৈরি করতে পারি। একটু পরে আমরা এরপরে আমরা হয়তো আরো কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি সেই দিকে আমরা যাব। কারণ আমরা জানি আইএলটিএস রাইটিং এ আমাদের মার্কিং ক্রাইটেরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আমাদের যেমন টাস্ক অ্যাচিভমেন্ট ইম্পর্টেন্ট, কোহেরেন্স কোহেশন ইম্পর্টেন্ট, লেক্সিক্যাল রিসোর্স ইম্পর্টেন্ট, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি সেটাও ইম্পর্টেন্ট। চারটা বিষয় জরুরি। অ্যাকুরেসি যদি আপনি সেন্টেন্স যদি শুদ্ধভাবে লিখতে পারেন দেন অনেকগুলো কাজ আপনার জন্য সহজ হবে। Your sales declined sharply in December, অথবা there was a sharp decline in sales in December. তো
তো ভিউয়ার্স, আশা করি এই ধরনের সেন্টেন্স আপনি সহজে লিখতে পারবেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে দেয়ারের সাহায্যে বাক্য তৈরি এবং সাবজেক্ট বা এই পদ্ধতিতে বাক্য তৈরি। একই ঘটনাটাকে আমরা দুইভাবে কিভাবে লিখতে হয় সেটা দেখব। এখন হচ্ছে আমরা এই ধরনের সেন্টেন্স কিভাবে ইউজ করবো। এখানে আমরা দেখছি projected rise in electric car demand by 2035. 2035 এখনকার সময় দাঁড়িয়ে এটা একটা ফিউচারের ব্যাপার। তার মানে এখানে একটা প্রেডিকশন আছে যে 2035 সালের মধ্যে ইলেকট্রিক গাড়ির চাহিদায় আমরা দেখছি যে ইলেকট্রিক গাড়ির চাহিদায় 35 সালের মধ্যে তীব্র বৃদ্ধি করবে। এখন যেরকম করে আছে 2035-এ বিশাল আকারে এটা মানে বৃদ্ধি করবে। এই সেন্টেন্সটা কিভাবে আমরা লিখবো, এটা কিভাবে দেয়ার দিয়ে লেখা যায়, দেয়ার ছাড়া লেখা যায়, সেটা হচ্ছে দেখার বিষয়। তো আমরা এই বাক্যটাকে যদি আমরা দেয়ারের সাহায্যে লিখি, তাহলে 2035 সালের মধ্যে ইলেকট্রিক গাড়ির চাহিদা তীব্র বৃদ্ধি করবে। তাহলে আমরা দেয়ার দিয়ে যদি করি, তাহলে প্রথমে নিব দেয়ার। এখন যেহেতু তীব্র বৃদ্ধি পাবে, তাইলে আমরা নিয়ে নিব, এখন আপনারাই বলেন এটা কি ওয়াজ হবে নাকি উইল বি হবে। দেয়ার ফরম্যাটে অবশ্যই এটা আমরা দেয়ারের পরে এটা হয়ে যাবে উইল বি। দেয়ার উইল বি এ তীব্র বৃদ্ধি। তীব্র মানে হচ্ছে শার্প, তাহলে দেয়ার উইল বি আ শার্প বৃদ্ধি। বৃদ্ধি ইংরেজি অনেকগুলো ইউজ করা যাবে, ইনক্রিজ ইউজ করা যাবে, রাইজ ইউজ করা যাবে, গ্রোজ ইউজ করা যাবে। আমরা মনে করুন রাইজটাই নিলাম, এটা রাইজ বাড়বো, আবার রাইজ নাউনও এখানে নাউন হিসাবে আসছে। দেয়ার ইউজ করবো যখন, তখন এটা আসলে নাউন হিসাবে আসবে। ভুলেও এটা আবার পাস করতে যাবেন না। তাহলে দেয়ার উইল বি আ শার্প রাইজ, দেয়ার উইল বি আ শার্প রাইজ। এবং এই ধরনের বাক্য তৈরিতে আমরা সবসময় বলেছি দেয়ার দিয়ে যখন তৈরি করবেন আপনি সাবজেক্টটাকে পরে নিয়ে আসবেন। তাহলে দেয়ার উইল বি আ শার্প রাইজ, কিসের মধ্যে এই শার্প রাইজ হবে? ইলেকট্রিক গাড়ির চাহিদায়, ইলেকট্রিক গাড়ির চাহিদায়। তাহলে ইলেকট্রিক গাড়ির চাহিদায়, ইন দ্য চাহিদা অফ ইলেকট্রিক গাড়ি, ইন দ্য ডিমান্ড অফ, ইন দ্য ডিমান্ড অফ ইলেকট্রিক, ইন দ্য ডিমান্ড অফ ইলেকট্রিক গাড়ি, ইন দ্য ডিমান্ড অফ, আমরা এখানে দেখছি ইলেকট্রিক কার্স এর কথা বলা আছে, ইন দ্য ডিমান্ড অফ ইলেকট্রিক কার্স 2035 সালের মধ্যে। তাইলে আমরা নিয়ে নিলাম বাই 2035, বাই 2035। এটা দিয়ে আমরা আসলে যে কোনো ধরনের প্রজেকশন কিভাবে করতে হয় সেটা আমরা দেখলাম। There will be a sharp rise in the demand of electric cars by 2035. একই বাক্য আমরা দেয়ারের সাহায্য ছাড়াও কিন্তু করতে পারি, সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব এই মেথডে। তো 2035 সালের মধ্যে ইলেকট্রিক গাড়ির চাহিদায় তীব্র বৃদ্ধি করবে। তাহলে এখানকার সাবজেক্টটা হচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, তাহলে এটা হচ্ছে দি ডিমান্ড অফ ইলেকট্রিক কার্স, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাই এটাকে আমরা এইভাবে করতে পারি, বাক্যের শুরুতে ক্যাপিটাল করে দিতে হবে, দি ডিমান্ড অফ ইলেকট্রিক কার্স, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তারপরে ভার্ব হচ্ছে বৃদ্ধি করবে, তাহলে এখানে একটা উইল লাগবে, উইল বৃদ্ধি, উইল ইনক্রিজ, উইল ইনক্রিজ। তাইলে আমরা সাবজেক্ট নিলাম দি ডিমান্ড অফ ইলেকট্রিক কার্স, ভার্ব হচ্ছে বৃদ্ধি পাবে, উইল ইনক্রিজ। আচ্ছা, কেমন করে বৃদ্ধি পাবে? তীব্র পাবে। তাইলে যেহেতু সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অ্যাডভার্ব শার্প থেকে হয়ে যাবে শার্পলি, শার্পলি। The demand of electric cars will increase sharply by 2035, by 2035। বা আমরা যদি বলি 2035-এ বাড়বে, তাইলে আমরা নিতে পারি in 2035। ওকে, তাহলে ভিউয়ার্স, আমরা দেখলাম লাইন গ্রাফের কিছু বাক্য। এবার আরেকটা ধরনের আমাদের ইমেজ আছে, তার আগে আমরা একটু যারা দেখছেন আপনারা আমাদেরকে জানাবেন কি ধরনের সেন্টেন্স আপনারা দেখতে চান। আরো যারা দেখছেন আপনারাও চেষ্টা করবেন, আমি শেষের দিকে হয়তো কিছু বাক্য দিতে পারি আপনাদের নিজেদের প্র্যাকটিসের জন্য। আমি আসলে স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। এখানে দেখেন কম্প্যারিজন অফ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। মনে করেন একটা বার চার্টের একটা অংশ বিশেষ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এটা হচ্ছে ডোমেস্টিক স্টুডেন্টস, এরা হচ্ছেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, আর এদিকে হচ্ছে নাম্বার অফ দ্য স্টুডেন্টস। তাহলে এইখানে কিভাবে কম্প্যারিজন করতে হয় সেটা আমরা একটু দেখছি। আমরা এই ক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স লিখতে পারি
যে দেশি এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য ছিল। মনে করেন এখানে যে টাইম পিরিয়ড দেওয়া আছে সেটা পাস্ট, তাইলে আমরা ইউজ করলাম উল্লেখযোগ্য পার্থক্য ছিল। এখন এই কথাটা কিভাবে ইংরেজি করতে হবে, যে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যার মধ্যে আমরা কি কোনো মিল খুঁজে পাচ্ছি না, পার্থক্য দেখছি, এবং পার্থক্যটা কি মানে সামান্য পার্থক্য না, বিশাল পার্থক্য, উল্লেখযোগ্য একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তার দেশীয় এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য ছিল। তো আগেই বলছি আজকে আমরা দেয়ার দিয়ে বাক্য তৈরি করা শিখবো। তাহলে এখানে এটা থেকে যদি দেয়ার দিয়ে আমরা করি তাহলে কি দাঁড়াবে, দেয়ার ওয়াজ উল্লেখযোগ্য পার্থক্য, দেয়ার ওয়াজ উল্লেখযোগ্য পার্থক্য। উল্লেখযোগ্য ইংরেজি একটু আগে আমরা বলেছি সিগনিফিক্যান্ট, দেয়ার ওয়াজ আ সিগনিফিক্যান্ট পার্থক্য, পার্থক্য ইংরেজি আমরা এখানে বলছি আমরা ডিফারেন্স। দেয়ার ওয়াজ আ সিগনিফিক্যান্ট ডিফারেন্স, দেয়ার ওয়াজ আ সিগনিফিক্যান্ট ডিফারেন্স, দেয়ার ওয়াজ আ সিগনিফিক্যান্ট ডিফারেন্স কিসের মধ্যে, আমরা এটা দেখছি যে আন্তর্জাতিক, দেশীয় এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যার মধ্যে পার্থক্যটা হচ্ছে তাদের সংখ্যার মধ্যে। তাহলে যেহেতু সাবজেক্ট আমরা দেয়ারের সম্পর্কে নিয়ে আসি, তাহলে দেয়ার ওয়াজ আ সিগনিফিক্যান্ট ডিফারেন্স ইন দ্য সংখ্যা অফ দেশীয় এবং আন্তর্জাতিক শিক্ষার্থী, ইন দ্য সংখ্যা, ইন দ্য নাম্বার অফ এখান থেকে আমরা নিয়ে নিলাম দেশীয় এবং আন্তর্জাতিক শিক্ষার্থী, ডোমেস্টিক বা লোকাল ডোমেস্টিক and international students. There was a significant difference, উল্লেখযোগ্য পার্থক্য ছিল। আমরা আগেই বলছি আজকের মূল উদ্দেশ্য হচ্ছে দেয়ার দিয়ে বাক্য তৈরি করা শেখানো। তাহলে দেয়ার তারপরে পার্থক্য ছিল, তাহলে এই জন্য হয়ে যাবে ওয়াজ। দেয়ার ওয়াজ আর্টিকেল হচ্ছে এ, অ্যাডজেক্টিভ হচ্ছে উল্লেখযোগ্য, সেটা কি সিগনিফিক্যান্ট, নাউনটা হচ্ছে পার্থক্য, পার্থক্য হচ্ছে ডিফারেন্স। There was a significant difference, সাবজেক্টটা হচ্ছে কিসের মধ্যে, এটা ইন দ্য নাম্বার অফ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। ওকে, তাহলে আমরা দেখলাম বার চার্টেও আসলে ইনফরমেশনগুলো সহজেই আমরা লিখতে পারবো। ঠিক এই জায়গায় দেখেন, আগে তো ছিল দুইটা, এখানে আমরা চারটা বার নিয়ে এসছি। দেখেন এখানে আমরা দেখছি টুরিস্ট নাম্বারস বাই সিজন। আসলে আমি ইমেজটা আমি মানে কতটুকু একুরেট হয়েছে জানি না, সেন্টেন্সটা দিয়ে তারপরে এটা করার চেষ্টা করেছি যাতে সহজে এটা বুঝতে পারেন। টুরিস্ট নাম্বারস বাই সিজন, সিজন ওয়াইজ এখানে টুরিস্টের সংখ্যা দেওয়া আছে। আমরা এখানে মিলিয়ন অফ টুরিস্ট আমরা দেখছি, উইন্টারে দেখছি আমরা 5 মিলিয়ন, স্প্রিংয়ে আমরা দেখছি 15 চেয়ে 12 চেয়ে একটু কম, এত মিলিয়ন মানুষ আসছেন। সামারে টুরিস্টের সংখ্যা আমরা দেখছি 20 মিলিয়ন, ফলে আমরা দেখছি 10 মিলিয়ন। তো আমি যদি এই দুইটাকে কম্পেয়ার করি, যে উইন্টার এবং সামারে, তাহলে কোন সিজনে টুরিস্টের সংখ্যা কম ছিল, তাহলে শীতকালে কম ছিল। গ্রীষ্মের তুলনায়, সামারের তুলনায় উইন্টারে কম ছিল, তাহলে শীতকালে গ্রীষ্মের তুলনায় কম পর্যটক ছিল বা টুরিস্ট ছিল। এটা কিভাবে ইংরেজি করবো সেটা হচ্ছে দেখার বিষয়। তাহলে শীতকালে এটা অনেকভাবে করা যাবে, আমরা দেয়ার দিয়ে করার চেষ্টা করছি। তাহলে দেয়ার, আচ্ছা এখন আমরা বলছি দেয়ারের পরে যেহেতু পর্যটক ছিল, এটা পাস্ট অতীতের কথা। এখন কথা হচ্ছে এটাকে ওয়াজ হবে নাকি ওয়ার হবে। যেহেতু এখানে কথা যাদেরকে বলা হচ্ছে তাদের সংখ্যায় তারা একের চেয়ে অনেক বেশি, তাহলে এটা প্লুরাল ওয়ার, দেয়ার ওয়ার। আর এখানে হচ্ছে কম পর্যটক, তাহলে এখানে হচ্ছে ফিউয়ার, দেয়ার ওয়ার ফিউয়ার পর্যটক মানে হচ্ছে টুরিস্ট, দেয়ার ওয়ার ফিউয়ার টুরিস্ট, দেয়ার ওয়ার ফিউয়ার টুরিস্ট, দেয়ার ওয়ার ফিউয়ার টুরিস্ট। কোন সালে এটা ছিল, কোন সময় এটা ছিল, শীতকালে, ইন উইন্টার। কার চেয়ে, গ্রীষ্মের তুলনায়। এখন গ্রীষ্মের তুলনায় ইংরেজি আমরা অনেকভাবে কম্পেয়ার টু গ্রীষ্ম বলতে পারি, অথবা আমরা বলতে পারি দেন ইন গ্রীষ্ম, দেন ইন সামার, তাহলে আমরা কি বললাম, দেয়ার ওয়ার ফিউয়ার টুরিস্ট ইন উইন্টার, কম টুরিস্ট ছিলেন কোন সময় ছিলেন, উইন্টারে, ইন উইন্টার। সামারের তুলনা হলে দেন, এই দেনটা অবশ্যই THAN, দেন ইন সামার। এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, আমরা বলতে পারি যে কম্পেয়ার টু উইন্টার দেয়ার ওয়ার ফিউয়ার টুরিস্ট
না, কম্পেয়ার টু সামার, গ্রীষ্মের তুলনায়, কম্পেয়ার টু সামার দেয়ার ওয়ার ফিউয়ার টুরিস্ট ইন উইন্টার, এভাবে কিন্তু এই বাক্যটা আমরা লিখতে পারতাম। তো এখন যদি আমরা উইন্টার এবং স্প্রিং এর তুলনা করি তাহলে নিশ্চয়ই পারবো যে উইন্টারের তুলনায় স্প্রিং এ টুরিস্ট অনেক বেশি ছিল। তাহলে এটা যদি আমরা বলি যে স্প্রিং এ অনেক বেশি টুরিস্ট ছিল, তাহলে দেয়ার ওয়ার মোর টুরিস্ট ইন স্প্রিং দেন ইন উইন্টার। তাহলে এইভাবে আমরা কিন্তু কম্পেয়ার করতে পারি। আশা করছি এটা আপনারা বুঝেছেন। আমরা কম্পেয়ার করেছি, বলছি সামারে তুলনায় উইন্টারে কম ছিল, তাহলে দেয়ার ওয়ার কম টুরিস্ট, তুলনামূলক কম, এই জন্য ফিউয়ার টুরিস্ট ইন উইন্টার দেন ইন সামার। এখন যদি উইন্টার আর স্প্রিং এর মধ্যে তুলনা করি, আমি যদি বলি যে স্প্রিং এ বেশি ছিল, তাহলে দেয়ার ওয়ার বেশি টুরিস্ট, দেয়ার ওয়ার মোর টুরিস্ট কোন সময়? ইন স্প্রিং। কার তুলনায়? উইন্টারের তুলনায়, দেন ইন উইন্টার। আশা করছি এই ধরনের কম্প্যারিজন আপনারা সহজেই এখন থেকে করতে পারবেন। যারা দেখছেন আপনারা আপনাদের কমেন্ট করে জানাবেন, এবং এটা আপনাদের কাছে কতটা সহজ মনে হচ্ছে সেটা একটু জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্ট পেলে ইন্সপায়ার্ড হব, এবং আরো বেশি এরকম লেসন আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ধারাবাহিকভাবে। আমি বলছি আজকে সবকিছুতে একদিনে উপস্থাপন করা সম্ভব হবে না। এখন আমরা আরেকটি বাক্য দেখছি, ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা নিয়ে একটা ট্রেন্ডের কথা আমরা বলছি। আপওয়ার্ড ট্রেন্ড ইন দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স। মনে করেন এখানে 2000 থেকে 2025 সালের মধ্যে আমরা দেখছি একটা ট্রেন্ড, আমরা দেখছি ট্রেন্ড হচ্ছে যেটা সময়ের সাথে বাড়ে অথবা কমে, অথবা একটু উঠানামা করে অথবা স্থির থাকে, এটা হচ্ছে ট্রেন্ড। এইখানকার ট্রেন্ডটা আমরা দেখছি ঊর্ধ্বমুখী ট্রেন্ড। তো এই প্রবণতা বা ঊর্ধ্বগতি এটার মধ্যে, এটা কিসের মধ্যে ঊর্ধ্বগতি? ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা। তো এই ক্ষেত্রে আমরা জানি এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে করবো, একটু আগে বলছি যে আজকে আলোচনার বিষয় হচ্ছে দেয়ার দিয়ে কিভাবে তৈরি করতে পারি। তো যেহেতু একটা ঊর্ধ্বগতি ছিল, তাহলে দেয়ার দিয়ে শুরু করি, দেয়ার ওয়াজ। আচ্ছা, এখন ঊর্ধ্বগতি মানে হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড, এখানে একটা স্পষ্ট ঊর্ধ্বগতি, তাহলে দেয়ার ওয়াজ আ স্পষ্ট আপওয়ার্ড ট্রেন্ড। স্পষ্ট মানে হচ্ছে কি? আপনারা বলেন স্পষ্ট ইংলিশ, একদম ক্লিয়ার। দেয়ার ওয়াজ আ ক্লিয়ার, দেয়ার ওয়াজ আ ক্লিয়ার আপওয়ার্ড, ঊর্ধ্বগতি আপওয়ার্ড ট্রেন্ড। দেয়ার ওয়াজ আ ক্লিয়ার আপওয়ার্ড ট্রেন্ড, দেয়ার ওয়াজ আ ক্লিয়ার আপওয়ার্ড ট্রেন্ড। তো নিঃসন্দেহে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সাবজেক্ট। এটা কার মধ্যে এই আপওয়ার্ড ট্রেন্ডটা ছিল? ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যায়, ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যায়। তাহলে এই জায়গায় হবে ইন দ্য সংখ্যা অফ ইন্টারনেট ব্যবহারকারী, ইন্টারনেট ইউজার। তাহলে ইন দ্য নাম্বার অফ, ইন দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, ইন দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, in the number of internet users. There was a clear upward trend in the number of internet users. এখন মনে করেন আমি যদি এটা ওভারঅলে লিখতাম তাহলে আমরা বলতাম পুরো সময় জুড়ে, তাহলে হচ্ছে থ্রু আউট দ্য পিরিয়ড। আচ্ছা, আমরা অতটুকু আজকে করার চেষ্টা করছি। ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা একটা স্পষ্ট ঊর্ধ্বগতি ছিল। তো আমি যেটা আজকে দেখানোর চেষ্টা করছি আমার যারা শিক্ষার্থী আছেন তাদেরকে, যাতে আপনি কত সহজে অ্যাকুরেট সেন্টেন্স তৈরি করতে পারেন। অনেক কিছু লিখলেন, আপনি বিশাল সেন্টেন্স লিখলেন 3 লাইনের, কিন্তু আপনি শুদ্ধ লিখতে পারলেন না, তাহলে আপনার স্কোর অনেকটাই কমে যাবে। তো প্রথমত হচ্ছে আপনি আগে অ্যাকুরেট সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। আজকে আমরা একটা জিনিস শিখাচ্ছি, আশা করছি দেয়ার দিয়ে এখন আপনাদের সেন্টেন্স তৈরি করতে আর সমস্যা হবে না। এখন আমরা যদি এইখানে আমরা দেখি, এটাকে আরো অনেকভাবেই করা যেতে পারতো। আমরা যদি ওই যে একটু আগে যেটা বলছিলাম সাবজেক্ট ভার্ব অনুযায়ী যদি করি, তাহলে সাবজেক্ট হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা, তাহলে দি নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, এক্সপেরিয়েন্স ভার্ব নিতাম এক্সপেরিয়েন্সড, কি এক্সপেরিয়েন্স এন্ড আপওয়ার্ড। চলেন এটা ইউজ করি, দি নাম্বার অফ, এটাও ইউজ করি, দি নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এটাকে আরেকটা স্টাইলে করার চেষ্টা করছি, তাহলে দি নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, ভার্বটা হচ্ছে স্পষ্ট ঊর্ধ্বগতি ছিল, মানে তাহলে আমরা এখানে ইউজ করে ফেলি এক্সপেরিয়েন্সড, এক্সপেরিয়েন্সড এন্ড কি ঊর্ধ্বগতি, এক্সপেরিয়েন্সড কি কি এক্সপেরিয়েন্স করতে, সরি এক্সপেরিয়েন্স একটি স্পষ্ট ঊর্ধ্বগতি, এ ক্লিয়ার, এখান থেকে নিয়ে নেই এ ক্লিয়ার আপওয়ার্ড ট্রেন্ড, এ ক্লিয়ার আপওয়ার্ড
experienced a clear upward trend. তাহলে the number of internet users experienced a clear upward trend. তাহলে একই সেন্টেন্স দেখেন আমরা দুইভাবে করতে পারছি, দেয়ার দিয়ে করছি, দেয়ার ছাড়াও কিন্তু এই বাক্য তৈরি করতে পারি। তাহলে দেয়ার ছাড়া বাক্য তৈরি করার কৌশল কি? প্রথমে আমরা নিব সাবজেক্ট, তারপরে আমরা নিব ভার্ব। আচ্ছা, এখানে ভার্বটাতে কিরকম ছিল? একটি স্পষ্ট ঊর্ধ্বগতি ছিল, তাহলে তারা একটা এক্সপিরিয়েন্স করেছিল। তাহলে এক্সপিরিয়েন্স এ ক্লিয়ার আপওয়ার্ড ট্রেন্ড, এটাতে আমরা শুড বলতে পারি, হ্যাড বলতে পারি, সো বলতে পারি, একটা ভার্ব নিয়ে এটা করে ফেলতে পারি, এ ক্লিয়ার আপওয়ার্ড ট্রেন্ড। এখন দেখেন আমরা আরেকটু কম্প্যারিজন করা শিখি বার চার্টের ক্ষেত্রে। এখানে দেখেন স্টুডেন্টের নাম্বারের কথা দেওয়া আছে 2015 ভার্সেস 2020। তো আমরা দেখছি যে নাম্বার অফ দ্য স্টুডেন্টস 2015 এবং 2020 কোন সময় স্টুডেন্টের সংখ্যা বেশি। তাহলে আমরা দেখছি 2015 তুলনায় 2020-এ বেশি সংখ্যক শিক্ষার্থী ছিলেন। তো এই ধরনের কম্প্যারিজন কিভাবে আমরা ইংরেজিতে লিখতে পারবো সেটা হচ্ছে কথা। তো আমরা আগেই বলছি যে আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা কিভাবে দেয়ার দিয়ে বাক্য তৈরি করতে পারি সেটা দেখার বিষয়। তাহলে দেয়ার যেহেতু অধিক সংখ্যক, তাইলে দেয়ার ওয়ার বেশি শিক্ষার্থী, দেয়ার ওয়ার আমরা তাহলে কি দিব এখানে? আমরা দেয়ার ওয়ার more students, there were more students in কোন সাল? there were more students in 2020 কার তুলনায়? 15 তুলনায়, than in 2015. There were more students, কারণ এখানে আমরা দেখছি there were more students in 2000 than in 2015। উল্টা করে যদি বলি 2015-তে আমরা 2020-এর তুলনায় কম স্টুডেন্ট দেখছি। আমি চেষ্টা করছি সেটা হচ্ছে যে এরকম তুলনামূলক সেন্টেন্স আপনি কিভাবে লিখতে পারেন, তুলনামূলক অবস্থান কিভাবে ইংরেজিতে লিখতে পারেন সেটা বিষয়। তাহলে আমরা যদি 2015 কথা বলি তাহলে বলবো there were fewer students। আপনি বলেন এখানে কি more না fewer students in 2015 than in 2020। তো এই ছিল আমাদের তুলনামূলক বাক্য। এইখানে দেখেন আমরা একটু পাই চার্টের বিষয়টা দেখি। এখানে আমরা দেখছি যে পাই চার্টের ক্ষেত্রে আমরা কিভাবে আমরা একটা দেখছি যে IELTS টেস্ট টেকার্সের কথা 2010 এবং 2020। আমরা বাকি তথ্যতে না গিয়ে শুধু এই দুইটার মধ্যে কম্পেয়ার করছি। এখানে আমরা দেখছি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আমাদের 2010-এ যা ছিল এখানে ছিল 20%, 2020-এ এসে এটা হয়ে গেছে 40%। তাহলে 20 থেকে 40 হয়ে গেছে, তার মানে এটা দ্বিগুণ ছিল। তাই এই সময় এরকম পাই চার্টের ক্ষেত্রে যখন এরকম সিচুয়েশন থাকবে তখন আপনি কিভাবে কম্প্যারিজন করবেন, সেটা কিভাবে লিখবেন সেটা হচ্ছে দেখার বিষয়। তো আগেই বলছি আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা দেয়ারের সাহায্যে বাক্য তৈরি করা শিখব। তাহলে 2020 সালে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা 2010 সালের তুলনায় দ্বিগুণ ছিল, এই হচ্ছে কাহিনী। তাহলে এখন আমরা যদি বলি দেয়ার আমরা এখানে কি দিলাম? There were দ্বিগুণ শিক্ষার্থী, there were twice as many students, there were twice as many international students, international students, there were twice there were twice দ্বিগুণ সংখ্যক শিক্ষার্থী ছিল, ইন্টারন্যাশনাল শিক্ষার্থী ছিলেন। There were twice as many international students কোন সালে এরা ছিলেন? in 2020 20-এ কার তুলনায় এটা ছিলেন? 2010-এর তুলনায়। তাহলে 2010-এর তুলনায় দেন in 2010 অথবা কম্পেয়ার টু, এটা ইউজ করে ফেলতে পারি, কম্পেয়ার টু 2010। তাইলে এই যে বাক্যটা দেখেন, দ্বিগুণ সংখ্যক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলেন। There were twice as many international students 2020 সালে in 2020, 2010 সালের তুলনায় কম্পেয়ার টু 2010।
2010। এখন আসলে আমরা একটু গ্রামার পয়েন্টে যদি চিন্তা করি তাহলে হচ্ছে আমরা যত বেশি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারবো তত আমাদের নাম্বার বাড়বে। তো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার জন্য দুই পাশে আমাদের দুটো সিম্পল সেন্টেন্স লাগবে। আচ্ছা, তো এটা এইখানে মনে করেন এরকম মানে পাইচার প্রায় দেখি পরীক্ষার সময়। এখানে আমরা ট্রান্সপোর্টেশন প্রেফারেন্সেস ইন কান্ট্রি এ, একটা কান্ট্রির নাম আমরা দিয়ে দিলাম, এটা আলজেরিয়া হোক বা যাই হোক, আমরা একটা দেশের নাম এ বলে দিলাম। তো এইখানে দেখেন, এখানে আমরা দেখছি কার ইউজার্স হচ্ছেন 48%, বাস ইউজার্স হচ্ছেন 10% এবং আদার্স হচ্ছেন 42%। এখন আমরা এই দুইটা আমরা পাই চার্টের ক্ষেত্রে আমরা বিশেষ করে ওভারঅলের ক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্স ইউজ করি যে সবচেয়ে বড় স্লাইস এবং সবচেয়ে ছোট স্লাইস। তো এখানে আমরা দেখছি দেশ এতে জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ, 48%, এক্স্যাক্টলি অর্ধেক না হলে প্রায় অর্ধেক মানুষ গাড়ি ব্যবহার করতেন। এটা মনে করেন একটা পাস্টের সময় দেওয়া আছে, ওইখানে তো মূল প্রশ্নতে পাস্টের কথা লেখা আছে, একটা সালের কথা। যখন মাত্র 10% একটা মতো একটা ক্ষুদ্র অংশ বাস ব্যবহার করতেন। এখন কথা হচ্ছে আমরা যখন ওভারঅল লিখি তখন আমরা বলি যে ডেটা নাম্বার পার্সেন্টেজ অ্যাভয়েড করে শুধুমাত্র একটা সার্বিক চিত্র আপনি তুলে ধরবেন ওভারঅল। তো এই ক্ষেত্রে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স এখানে তৈরি করে ফেললাম, দুইটা ঘটনাকে একসাথে লিখে ফেললাম। তাইলে দেশ এতে জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ গাড়ি ব্যবহার করতেন যখন শুধুমাত্র এক ক্ষুদ্র অংশ বাস ব্যবহার করতেন। তো এইখানে আমরা দেখি এই বাক্যটা আমরা তৈরি করে ফেলি। সাবজেক্টটা হচ্ছে প্রায় অর্ধেক মানুষ, তাহলে প্রায় অর্ধেক মানুষ হচ্ছে আমাদের নিয়ারলি কি দিয়ে দেবো আমরা, হাফ অফ দ্য মানুষ, নিয়ারলি হাফ অফ দ্য পপুলেশন, half of the population, nearly half of the population, nearly half of the population, এরা কোন জায়গার পপুলেশন, in the country, আমরা নাম বলি নাই, in the country A, nearly half of the population in the country A, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ভার্ব হচ্ছে ব্যবহার করতেন, ব্যবহার করা হচ্ছে ইউজ থেকে কি হয়ে যাবে ইউজড, কি ব্যবহার করতেন তারা, কার ইউজার যেহেতু তাহলে তারা কার ইউজ করতেন, ইউজড কার্স। এরপরে আমরা একটা হোয়াইল দিয়ে পরের জিনিসটাকে জোড়া দিয়ে দেব। হোয়াইল মাত্র খুব সামান্য একটা অংশ, মানে মাত্র 10% না বলে আমরা বলছি এর ক্ষুদ্র একটা অংশ বাস ব্যবহার করতে পারতেন। তাইলে মাত্র ক্ষুদ্র একটা অংশ, তাহলে অনলি এ, ক্ষুদ্র একটা অংশ, এ স্মল পোর্শন, অনলি এ বা টাইনি বা স্মল, অনলি এ স্মল পোর্শন, খুব সামান্য ক্ষুদ্র একটা অংশ, only a small portion, আর while দিয়ে বাক্যটাকে আমরা কি করেছি কমপ্লেক্স করেছি, only a small portion of our population না বলে আমরা বলছি of people, only a small portion of people, এরা ব্যবহার করতেন ইউজড করতেন আমরা কি বাস। তো এখানে আমরা ইউজ করেছি, এখানে আমরা যেহেতু প্রেফার, তাহলে অপ্ট থেকে আমরা বলে দিলাম অপটেড, তারা আসলে পছন্দ করতেন বা তাদের কাছে অপশন যেটা ছিল তারা সেটা নিয়েছেন, এই জন্য আমরা এখানে ইউজ ব্যবহার করলো, এখানে আমরা অন্য ভার্ব ইউজ করেছি, অপ্ট থেকে অপটেড। তারা কি অপটেড করেছিলেন, তারা অপ্ট করেছিলেন, তারা ইউজ করেছিলেন অপটেড, এবং অপটেডের পরে অপ্ট ফর হচ্ছে কথা, অপটেড ফর, তারা কি নিয়েছিলেন বাস, অপটেড ফর বাস। তাহলে দেখেন নিয়ারলি হাফ, প্রায় অর্ধেক মানুষ, তাহলে নিয়ারলি হাফ অফ দ্য পপুলেশন কোথাকার, ইন দ্য কান্ট্রি এ, তারা ব্যবহার করেছিলেন কার, তাহলে ইউজড হচ্ছে ভার্ব, ইউজ কার্স, while খুব সামান্য একটা অংশ, only a small portion of people opted for bus। এই ধরনের সেন্টেন্স আপনি ওভারভিউ বা ওভারঅলে আপনি ইউজ করতে পারবেন, অথবা এইটাকে আমরা একটু অন্যভাবে করতে পারি, যেখানে গাড়ি ব্যবহার দেশ এতে সর্বাধিক ছিল, বাস ব্যবহার ছিল সবচেয়ে কম, এইটাও আমরা ইউজ করতে পারি। তো এই ধরনের সেন্টেন্স কিভাবে লিখবো দেখেন, আমরা যদি বলি যেখানে, তাহলে আমরা এখানে ইউজ করে ফেলি হোয়াই, আমরা এখানে বলতেছি কারের ব্যবহার, তাহলে কারের ব্যবহার, কার ইউসেজ ছিল সর্বোচ্চ, গাড়ির ব্যবহার ছিল সর্বোচ্চ ও সর্বাধিক, তাহলে কারের ব্যবহার ইংলিশ হচ্ছে কার ইউসেজ, while car usage was the সর্বোচ্চ হচ্ছে was the highest, while car usage was highest, কোথায় এটা ছিল, ইন কান্ট্রি এ। তারপরে আমরা বাসের ব্যবহার, তাহলে বাস ইউসেজ কি ছিল, এখানে ওয়াজ দা সবচেয়ে কম ছিল, তাহলে ওয়াজ দা
ওয়াজ দ্য সর্বনিম্ন ছিল লিস্ট, ওয়াজ দ্য লিস্ট। তাইলে while কার ইউসেজ ওয়াজ সর্বাধিক, সর্বাধিক ইংলিশ হচ্ছে দ্য হাইয়েস্ট ইন কান্ট্রি এ, বাসের ব্যবহার, বাস ইউসেজ ওয়াজ সর্বনিম্ন, মানে লিস্ট, ওয়াজ দ্য লিস্ট। তো ভিউয়ার্স, এইভাবে যদি আমরা ধরে ধরে বুঝে বুঝে সেন্টেন্স তৈরি করতে পারি, তাহলে আমাদের আইএলটিএস রাইটিং টাস্ক 1-এর গুলো নিয়ে আলোচনা করছি। টাস্ক 1-এর বাক্য আপনার লিখতে কষ্ট হওয়ার কথা না। এখন আপনি যদি তুতা পাখির মতো টেমপ্লেট মুখস্থ করে আপনি লিখতে যান, তাহলে তো আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী স্কোর করতে পারবেন না। আপনাকে আগে আসলে লেখার কৌশলটা বুঝতে হবে, ডাটা কীভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা দেখে আন্ডারস্ট্যান্ড করার পরে প্ল্যান তৈরি করবেন, তারপরে আপনি লিখবেন। তো আপনি যদি শুদ্ধ বাক্য তৈরি করতে পারেন, প্রথমে সিম্পল বাক্য, তারপরে আস্তে আস্তে চেষ্টা করেন কম্পাউন্ড কমপ্লেক্স বাক্য তৈরি করার জন্য। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা যারা আমার সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠান হচ্ছে এক্সেল ইনস্টিটিউট। এটা আগে এফএম মেথড সিলেট নামে পরিচিত ছিল। কোভিডের পর থেকে এটা এক্সেল ইনস্টিটিউট নামে একই জায়গায় পরিচালিত হয়ে আসছে। তো আমাদের আইএলটিএস এর কোর্স আছে দুই রকমের, একটা হচ্ছে আমাদের ক্লাসিক ব্যাচ, আর একটা হচ্ছে স্পেশাল ব্যাচ, যেখানে স্টুডেন্টের নাম্বার খুব লিমিট করা থাকে, যেখানে আমরা আসলে অনেক বেশি মোর কেয়ার দিতে পারি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লার্নারকে ফিডব্যাক দিতে পারি, মনিটর করতে পারি, এবং আমরা আসলে প্রত্যেককে এইভাবে ধরে ধরে চেষ্টা করতে পারি যে তার কোথায় কি ভুল হচ্ছে। তো এইভাবে যদি আপনি বাক্য তৈরি করাটা শিখেন, তাহলে স্কোর না হওয়ার তো কোনো কারণ দেখি না। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার আগামী পর্বে দেখা হবে আরও কিছু বিষয় নিয়ে, কিভাবে ওভারভিউ লিখতে হয়, কিভাবে টাস্ক 2 লিখতে হয়, বিষয়ভিত্তিক। আপনারা জানাবেন কে কোথা থেকে দেখেছেন, কেমন লেগেছে আমাদের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।